যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর আঞ্চলিক বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট 2 দিনের সফরে আজ ঢাকায় আসছেন। গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর। ঢাকা সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন তিনি 5 আগস্ট ছাত্র আন্দোলনের নেতা, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। ক্যাথরিনের ঢাকা সফরে 2 দেশের বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুও প্রাধান্য পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান জানিয়েছেন, অর্থনৈতিক, কৌশলগত ও অভিবাসন অংশীদারিত্ব বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক জোরদার করাই তার সফরের অন্যতম প্রধান লক্ষ্য। ক্যাথরিন ওয়েস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে সরাসরি চীন, উত্তর পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করেন। বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 399 জন। একই সঙ্গে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 474 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 2 জন, চট্টগ্রাম বিভাগে 61 জন, ঢাকা বিভাগে 54 জন, ঢাকা উত্তর সিটিতে 133 জন এবং দক্ষিণ সিটিতে 74 জন, খুলনা বিভাগে 56 জন, রাজশাহী বিভাগে 66 জন, ময়মনসিংহ বিভাগে 20 জন, সিলেট বিভাগে 5 জন এবং রংপুর বিভাগে 6 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গত একদিনে সারা দেশে 531 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। প্রতি বছর বিপুল পরিমাণ টাকা ব্যয় হলেও বন্ধ হচ্ছে না আরিচা-কাজিরহাট নৌরুটে নাব্য সংকট। কিছুদিন পরই বন্ধ হচ্ছে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল। ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা। অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে ভোগান্তি বলছেন ভুক্তভোগীরা। কর্তৃপক্ষ বলছেন, নদীতে দ্রুত পানি কমে যাওয়া ও পলি পড়ায় এমন হচ্ছে। প্রতিনিধি লিটন আহমেদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। আরিচা-কাজিরহাট নৌরুটে দেখা দিয়েছে তীব্র নাব্য সংকট। নদীর বিভিন্ন জায়গায় ডুবোচরের কারণে দফায় দফায় বন্ধ হচ্ছে ফেরি চলাচল, অথচ সারা বছরই ড্রেজিং চালাচ্ছে বিআইডব্লিউটিএ। নিয়মিত ড্রেজিংয়ের সুফল পাচ্ছে না এই নৌরুটে চলাচলকারী ভুক্তভোগীরা। ফলে ড্রেজিং নিয়ে অসংখ্য অভিযোগ যাত্রী ও পণ্য পরিবহনকারী শ্রমিকদের। আপনারা সরকারি ড্রেজারগুলো এখান থেকে সরাই দিয়ে পাবলিক ড্রেজারগুলো এখানে বসাই দেন, দেখেন 1 দিন 2 দিনের মধ্যে এখানে মহাসমুদ্র বানাই দিবে। থেকে গেলেও ওর তার চলার মতো কোনো ক্ষমতা নেই। তাইলে পরে এখন এখানে 4-5টা ড্রেজার লাগানো আছে, এরা কি করে কিছুই বুঝি না আমরা। এবছর চলতি মাসের 2 দফায় 97 ঘন্টা চলাচল বন্ধ থাকায় রাজস্ব হারিয়েছে সরকার। এতেই মালগুলো কাটিয়ে নিয়ে যায় কিংবা হারাইয়া গেল, কিন্তু ড্রাইভাররা হবে চোর। এই সমস্ত যাত্রী পারাপার করার সময় অনেক সময় দেখা যায় যে লঞ্চ মালিকরা বিআইডব্লিউটি এর এই পোর্ট অফিসার দিয়ে আমাদের নির্যাতন করে। ডিজার নাই এই জায়গা, দোলক দিয়ার ঘাটে একটা ডিজারে বালু কাটি সব গাগ মারা ফেলতেছে। দুনিয়ার ফেরি চলে, আর এই গাড়ি চলে না, খালি দুর্নীতি। ড্রেজিং কার্যক্রম নিয়ে প্রশ্ন থাকলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিআইডব্লিউটি এর কোনো কর্তৃপক্ষ। অবশ্য পরিকল্পিতভাবেই ড্রেজিং হচ্ছে মনে করেন পরামর্শক প্রতিষ্ঠান। যে চ্যানেলটা আমরা আছে এখন যেটা এক্সিস্টিং আছে এইটাকে ড্রেজিং করা হচ্ছে। এখানে 7টা ড্রেজার আছে। আমরা বিআইডব্লিউটিএ, টিসি সর্বাত্মক চেষ্টা চলছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চ্যানেলের থাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা দিয়ে, তখন আমরা বিভিন্ন জায়গা দিয়ে যেতে হচ্ছে এবং শর্টেস্ট ডিস্টেন্স যেটা আমরা সেটাই দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যে এটাকে আপনি অপরিকল্পিত বললে আমি বলবো যে না, এটা অপরিকল্পিত নয়, এটা হচ্ছে অ্যাডাপটিভ ওয়ে। গত বছর আরিচা-কাজিরহাট নৌরুটে ড্রেজিংয়ে ব্যয় হয়েছিল 23 কোটি টাকা। এক জরিপে দেখা গেছে গত 30 বছরের এই নৌপথে সরকারের ব্যয় ও মেনটেন্যান্স খরচ হয়েছে প্রায় 700 কোটি টাকা। ইলিয়াস কমল, মাই টিভি। 1 নভেম্বর থেকে সারা দেশে সুপার শপ কাঁচা বাজারের নিত্য পণ্য বিক্রিতে পলিথিন জাতীয় ব্যাগের ব্যবহার নিষিদ্ধ। এরপরেও চাঁদপুরে কাঁচা বাজার ও নিত্য পণ্যের ক্রয় বিক্রয়ে কয়েকটি বাজারে চলছে পলিথিন ব্যাগের ব্যবহার। ক্রেতা বিক্রেতাদের দাবি, বিকল্প না থাকায় বাধ্য হয়ে চালাতে হচ্ছে নিষিদ্ধ ব্যাগ। তবে পরিবেশ অধিদপ্তর বলছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী চলছে অভিযান, জব্দ করা হচ্ছে নিষিদ্ধ পলিথিন, সাথে জরিমানাও। প্রতিনিধি মুনাওয়ার কাননের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস।
পলিথিন বা পচন না হওয়া পণ্য ব্যবহারের কারণে দেশের জলবায়ু সহ বিভিন্ন কৃষি উৎপাদনে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে সারা দেশে 1 নভেম্বর থেকে নিষিদ্ধ করা হয় এর ব্যবহার। তবে বিকল্প না থাকার কারণে চাঁদপুর জেলার বিভিন্ন বাজার কাঁচা বাজারে অবাধে ব্যবহার হচ্ছে পলিথিন। ক্রেতা বিক্রেতারা বলছেন পলিথিন নিষিদ্ধের কথা জানলেও পর্যাপ্ত বিকল্প ব্যাগ না থাকার কারণে পলিথিন ব্যবহার করতে হচ্ছে তাদের। ব্যাগই নাই তো এই কারণে পলিথিনটা নিছি। বিকল্প এখন অন্য কিছু যদি দেয় তা আমাদের সুবিধা হয়, কারণ এই ব্যাগ দিয়ে যদি আমরা মাছ দেই কাস্টমারের ক্ষতি আমাদেরও ক্ষতি। পাতলা ব্যাগ দিয়ে দিলে তো আপনার মনে করেন না গোস্ত চিরা পড়ে যায়। এখন আমরা এগুলো কিভাবে বিক্রি করবো? একটা ব্যাগ 6 টাকা করে পাচ্ছি। বর্তমানে আমরা চাচ্ছি কাগজের প্যাকেট আর হলো যে আমরা পাটের ব্যাগ। সরকারের আইন মাইন নিতে আমরা চলতেইব বা আমরা ওই হিসাবেই কথা আমরা ঠোঙ্গা দিয়ে ব্যবহার করি, আমরা পলিথিন বন্ধ করি। সচেতন ব্যক্তিরা জানান নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ করলে পরিবেশ ভারসাম্য রক্ষা পাবে, ফসল উৎপাদনে সমৃদ্ধ হবে দেশ। আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী করতে পলিথিন বন্ধ করতে হবে। ছোট ছোট অভিযান করে পলিথিন বন্ধ করা যাবে না। পলিথিন বন্ধ করতে হলে আগে উৎপাদন বন্ধ করতে, উৎপাদন বন্ধ হলে অটোমেটিক পলিথিন বন্ধ হয়ে যাবে। আর তা না হলে আমাদের নদী, খাল, সমুদ্র এবং বাতাস, মাটি কিছুই থাকবে না এই পলিথিনের জন্য। সরকারি নির্দেশনা মেনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বেশ কিছু পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়াও এই কার্যক্রম অব্যাহত আছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। গত 1 নভেম্বর থেকে আমরা এর বিরুদ্ধে অভিযানে নেমেছি। এ পর্যন্ত 5 দিন অভিযান করে আমরা প্রায় 5300 কেজি পলিথিন জব্দ করেছি এবং আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এখনই সময় পাটজাত পণ্য ব্যবহারে সচেতনতা বৃদ্ধি ও পলিথিন ব্যবহার কমিয়ে আগামীর সুন্দর সমৃদ্ধ দেশ গড়ার দাবি সচেতন মহলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন সুনামগঞ্জের কৃষকরা। প্রথম দফায় সবজি চাষ করতে গিয়ে টানা বৃষ্টিপাতে অনেকটা ক্ষতিগ্রস্ত হলেও ঘুরে দাঁড়ানোর আশায় ফের সবজি উৎপাদনের লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন চাষিরা। তবে সবজি চাষে কোনো ধরনের সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ অনেক কৃষকের। এদিকে সবজির আবাদ সফল করতে কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহ পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট জানাচ্ছেন জুবাইর রহমান। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে পরিচিত সুনামগঞ্জ জেলা। অসময়ে বন্যা, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেড়ে উঠেছেন এ জেলার কৃষকরা। তাই তো কোনো প্রাকৃতিক দুর্যোগই দমিয়ে রাখতে পারে না হাওড়পাড়ের হার না মানা কৃষকদের। গেল কয়েকদিন আগেও টানা বৃষ্টিপাতের কারণে শীতকালীন সবজি চাষে অনেকটা ক্ষতিগ্রস্ত হলেও আবার সবজি চাষাবাদ করে লাভবান হওয়ার স্বপ্ন বুনছেন এখানকার কৃষক কৃষানীরা। টমেটো সারাত মারি খাইলাম, শসাত মারি খাইলাম, বেগুনও মারি খাইলাম, ধান আবার ফালাইলাম, অনেক লাগাইলাম, অনেক হাত জায়গা মরিলাম। 18 থেকে 20,000 টাকা মারি গেছে। মারি কি এরপরে কত কষ্ট অনেকতেই আবার ডাবল করে সারা লাগাইছি। দেখি আল্লাহ কি তাহলে আশা করি যতটুকু জীবন আছে ছাড়তাম না ইনশাল্লাহ। বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ করছেন শিম, টমেটো, লাউ, মূলা, ফুলকপি, বাঁধাকপি সহ নানা জাতের শীতকালীন সবজি। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকলেও শীতকালীন সবজি বাজারে উঠলে দাম নিয়ে কিছুটা শঙ্কায় চাষিরা। বীজ পাইতেছি না, বীজ না পাওয়ার কারণে আমরা এগুলা বীজ লাগাইছি 855 গ্রিল লাইন, এগুলা লাগানো লাগছে। লাগাইয়া আমরা ফলন তেমন একটা ফলাইতে পারছি না। বর্তমানে যে হস্ত গেছে হস্ত আর সামনে যে দিক দিয়ে আপনার গেছে দর কমতেছে বাজার, আমরা তেমন একটা সবজি করে লাভ মনে পারতাম না। বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দেয়ায় সুনামগঞ্জের কৃষকরা দিন দিন সবজি আবাদে উৎসাহিত হচ্ছে বলে জানিয়েছে এই কর্মকর্তা। আমরা উদ্যোক্তা তৈরির মাধ্যমে বিভিন্ন জাতের উন্নত মানের বিভিন্ন সবজির চারা কৃষকদের মাঝে পৌঁছানোর আমরা ব্যবস্থা করছি। এই ক্ষেত্রে কৃষি বিভাগ সর্বদা কৃষকদের পাশে থেকে আমরা প্রয়োজনীয় পরামর্শ দান করছি এবং আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা প্রায় 2.5 লক্ষ মেট্রিক টন সবজি এটা সুনামগঞ্জ জেলায় উৎপাদন হবে বলে আমরা মনে করি। শীতকালীন সবজি উৎপাদনের মাধ্যমে স্থানীয় বাজারে সবজির চাহিদা পূরণের পাশাপাশি লাভবান হবেন এমনটাই প্রত্যাশা কৃষকদের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এবার গ্রাম বাংলার খবর।
টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে আল আমিন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের 8 জন আহত হয়েছেন। শুক্রবার উপজেলার ধলাপাড়া কোনাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধে আল আমিন নামে এক যুবক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদারীপুরের কালকিনিতে দুর্বৃত্তের বোমা হামলায় সুজন সর্দার নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট বাজারের জিয়া মঞ্চের একটি প্রস্তুতিমূলক সভায় যাওয়ার সময় দুর্বৃত্তের বোমা হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এর মধ্যে গতকাল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন সর্দারের মৃত্যু হয়। বোমা হামলায় বিএনপির কর্মীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির। শেরপুরের নকলা উপজেলার রুনিগাঁও গ্রামে গলা কেটে আইব আলী নামে বৃদ্ধ এক দর্জিকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িতের অভিযোগে ওই বৃদ্ধের ভাতিজা মুকুল মিয়া, ভাতিজার 2 ছেলে মহসিন হাসান ও জিহান হাসান এবং সেতু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে জেলার নালিতাবাড়ি উপজেলার কালীনগর গ্রামে শ্যালক ইফনুস আলীর লোহার দ্বন্দ্বের আঘাতে নিহত হয়েছেন ভগ্নিপতি মুজিবুর রহমান ওরফে ময়জউদ্দিন। ওই ঘটনায় শুক্রবার মামলা দায়েরের পর শ্যালক ইফনুস আলীকে গ্রেফতার করা হয়েছে। কুষ্টিয়া দাওয়াত করে এনে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতার উপর হামলার অভিযোগ উঠেছে। থানায় দেওয়া লিখিত অভিযোগ দিয়েছেন হামলার শিকার জাহাঙ্গীর। জাহাঙ্গীর কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন সংকল্প যুব সংঘের সভাপতি। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। থানায় দেওয়া অভিযোগ থেকে জানা গেছে, হামলার সময় জাহাঙ্গীরের স্বর্ণের চেইন, হাতের আংটি ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলার বিচার চান তার পরিবার। মিরপুর থানার ওসি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় ঐক্যের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে। দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত র্যালি শুরুর আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে স্থায়ী কমিটির নির্বাহী সদস্য হাসান উদ্দিন সরকার, সাইয়েদুল আলম বাবুল, যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 7ই নভেম্বর জনগণ বিশ্বাস স্থাপন করেছিল শহীদ জিয়ার উপর। আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের উপর বিশ্বাস স্থাপন করতে হলে আমাদের দরকার জাতীয় ঐক্য, আমাদের দরকার জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। মনে রাখবেন, পতিত স্বৈরাচার পালিয়ে গেলেও তার দূষররা পালিয়ে যায় নাই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের এই ক্রান্তি লগ্নে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী ও সমাজের শত্রু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়। এই দেশের ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে দীর্ঘকালের যে সৌহার্দ্য সম্প্রীতি তা ইচ্ছা করলে নষ্ট করতে পারবে না। বাংলাদেশে একটা গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ ও অঙ্গীকারবদ্ধ। শুক্রবার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরীর 6টি থানা শাখার নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক SM ইমরান রেজার নেতৃত্বে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। পরে র্যালিটি জয়দেবপুর শহরের কালাশিকদারের ঘাট এলাকা থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এই সময় গাজীপুর মহানগর যুব দলের নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করেন। টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের
31 দফা সম্মিলিত লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি। গতকাল ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় মার্কেটে লিফলেট বিতরণ করা হয়। কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসিরের নেতৃত্বে পৌর সদরের ব্যবসায়ীদের এই লিফলেট বিতরণ করেন। এ সময় ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার চান্দ্রা ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। চান্দ্রা ইউপি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাজ্জুক চোকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আইব আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম। কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য নোয়াখালী জেলা জামাতের আমির ইসহাক খন্দকার বলেছেন, বিগত দিনের স্বৈরাচার হাসিনা সরকারের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা থেকে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে আজ তাদের দল নিষিদ্ধ হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী হাসিনার রাজনীতি ছিল ইসলাম ধ্বংস করা, দেশে বিভাজন সৃষ্টি করা, দেশ পরিচালনা নয়। শুক্রবার সোনাইমুড়ি উপজেলার কাশীপুর স্কুল মাঠে জামায়াত ইসলাম কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত উপস্থাপনা সহ বিভিন্ন কণ্ঠস্বর পরীক্ষায় 192 জন উত্তীর্ণ শিল্পী কলাকুশলীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক সালাহ উদ্দিন। বেতার কক্সবাজারের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবিরের সভাপতিত্বে এতে বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম সহ ঢাকা ও কক্সবাজার বেতার কেন্দ্রের কর্মকর্তারা বক্তব্য রাখেন। নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের 2024-25 আখ মারাই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আব্দুর রহমান খান। শুক্রবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নাটোরের জেলা প্রশাসক মিস আসমা শাহিন, নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন। ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের প্রায় 2000 ড্রাগন গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। উপজেলার মালাধরপুর গ্রামের এই মাঠে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই গ্রামের বেলতলা মাঠে কৃষক ইদ্রিস আলী 3 বছর আগে 20 শতক জমিতে ড্রাগন ফলের আবাদ করেছিলেন। কিছুদিন আগে বাগান থেকে কিছু ড্রাগন ফল বিক্রিও করেছেন। কয়েকদিনের মধ্যে আরও ফল বিক্রির আশা ছিল তার, কিন্তু বাগানের সকল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক সহ স্থানীয়রা। আশুলিয়ার গিলডান বিডি লিমিটেড সহ সকল কারখানা শ্রমিক ছাঁটাই নির্যাতন বন্ধে গার্মেন্টস শ্রমিক মানববন্ধন হয়েছে। আশুলিয়া প্রেস ক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আশুলিয়া শাখার ব্যানারে মানববন্ধন হয়। কর্মসূচিতে ফেডারেশনের আশুলিয়া শাখার সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও সহসভাপতি শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা সারওয়ার হোসেন আল কামরান সহ আরও অনেকে। মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রতারণার মাধ্যমে গ্রামাঞ্চলের নারীদের ব্যবহার করে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কাছ থেকে 30 লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বুলবুলি আক্তার ভুলি ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। শুক্রবার সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ও বড়াই ইউনিয়নের ভুক্তভোগী সদস্যরা স্থানীয় দিঘুলিয়া বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধন শেষে বুলবুলি আক্তার ভুলি ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তারা। কুষ্টিয়া জগতী রেল স্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা মেইল ট্রেনের যাত্রাবিরতি সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল জগতী স্টেশনে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস জগতী রেল স্টেশন অতিক্রমের সময় বিক্ষুব্ধ জনতা ট্রেনটি আটকে দেয়। এ সময় রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নকশিকাঁথা মেইল ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান। দীর্ঘ 2.5 ঘন্টা আটকে রাখার পর স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্মকর্তাদের ছেড়ে দেওয়া হয় বেনাপোল এক্সপ্রেস।
ঝালকাঠি জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে রাজাপুর উপজেলা শ্রমিক দল। উপজেলা কমিটি অনুমোদনের জন্য টাকা চাওয়ায় টিপু সুলতানের বিরুদ্ধে শুক্রবার রাজাপুর প্রেসক্লাব চত্বরে এই বিক্ষোভ মিছিল করেন। এ সময় টিপু সুলতানের বিরুদ্ধে চাঁদা দাবি সহ বিভিন্ন অভিযোগ এনে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ। রংপুরের পীরগঞ্জের বাবনপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাইদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া মুনাজাত শেষে পরিবারের খোঁজ নিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ। শুক্রবার শহীদ আবু সাইদের গ্রামের বাড়িতে এসে শহীদ আবু সাইদের বাবা ও সফর সঙ্গীদের সাথে নিয়ে কবর জিয়ারত করেন তিনি। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। যুব সমাজকে মাদকমুক্ত ও ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে জামালপুরের সরিষাবাড়িতে আয়োজন করা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। উপজেলার বাঘমারা ঐক্য পরিষদের আয়োজনে হাডুডু টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র AKM ফয়জুল কবির তালুকদার শাহিন। উদ্বোধনী খেলায় ধনবাড়ি মুসুন্দির জাকারিয়া পরিবহন বনাম কাজীপুর মনসুরনগর দল অংশ নেয়। করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন খেলা দেখতে আসা দর্শকরা, আর হই হুল্লোড়ে মাঠ কাঁপিয়ে তোলে শিশু কিশোররা। গাজীপুরের শ্রীপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 খেলা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলার মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে সোহানুর রহমান সোহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক SM সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর SM রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি ফজলুল হক, গাজীপুর জেলা বিএনপির আবুল হোসেন প্রধান, শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খেলায় ফুলবাড়িয়া ফুটবল একাডেমি ও জিপি ব্রাদার্স গফরগাঁও ফুটবল একাডেমি দল অংশগ্রহণ করেন।